মোস্তফা মামুন, আমরা দেখলাম যে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা এবং সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের। আপনারা সেখানে ছিলেন এবং সেখানে জামাত আমির আসলে এরকম নানা বিষয়ে খোলামেলা আলাপ করছিলেন। নিশ্চয়ই আপনারা পরামর্শ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে এরকম আয়োজনের উদ্দেশ্য কি থাকতে হবে একটু জানতে চাই আপনার কাছে। এবং আরেকটা বিষয়, এটা আমি নীলুফা যদি মনির কাছেও জানার চেষ্টা করব, যেখানে আসলে নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে আজকে সংবাদ সম্মেলনে, ইনফ্যাক্ট যে দিনটা পার করে এলাম সেই দিনই তারা বলেন যে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র পরিচালনায়। এমন কি ঘটলো আসলে সেই ব্যর্থতা তিনি খুঁজে পাচ্ছেন, তাও পুরোপুরি? দুটো বিষয় একত্রে। হ্যাঁ, দেখেন, প্রথম হচ্ছে যে সম্পাদকদের সঙ্গে আজকে যে বৈঠক ছিল, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলের নেতা, জি। বিরোধী দলের নেতার জায়গা থেকে। তো উনি তার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। এবং তার দলের সঙ্গে যদি আমরা দেখি, ট্রেডিশনালি সংবাদ মাধ্যম নিয়ে তাদের অনেক রকম পর্যবেক্ষণ আছে আসলে। আমরা গত 15 বছর স্পেশালি যদি বলি, তাহলে মিডিয়া একদম তারা অলমোস্ট ব্ল্যাকআউটই ছিলেন। নানান কারণে খুব বেশি তাদের খবর খুবই কম ছাপা হতো, ছাপার খুব একটা সুযোগ ছিল না, তাদের বক্তব্যের সুযোগ ছিল না। এবং এইসব থেকে তাদের সংবাদ মাধ্যমের প্রতি কিন্তু তাদের এক ধরনের অবিশ্বাস এবং অনাস্থাও তৈরি হয়েছে। আমরা এটা নানানভাবে নানান প্রতিক্রিয়া তাদের লক্ষ্য করি, তাদের প্রতিক্রিয়া বা তাদের ছাত্র সংগঠনের প্রতিক্রিয়ায়, যে মিডিয়াকে তারা অনেক ক্ষেত্রেই মনে করেন যে দায়ী। তো সেই জায়গা থেকে সম্পর্কটা আসলে এক ধরনের ব্রিজিং। আজকে এই প্রশ্নটা উঠেছিল যে সম্পর্কটা তারাও চান যে, এবং তারা বলেছেন প্রশ্নটা, যে তারা মনে করেন না যে কোনো দূরত্ব আছে, কিন্তু থাকলেও সেটা আসলে তারা গুছিয়ে নিতে চান। তারপরে হচ্ছে উনি ওনার বক্তব্যে ওনার যে রাজনৈতিক অবস্থান, গণভোট বা জুলাই সনদ, সব কিছুরই উনি ওনার কথা বলেছেন। এবং সম্পাদকদের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদও দেওয়া হয়েছে। তারা যেমন বলেছেন বিরোধী দল হিসেবে তারা বক্তব্য শুনছেন, তার ফাইল ছুঁড়ে মারছেন না, বা আগে যেটা হতো, বা অন্য বিরোধী দল যেমন নির্বাচনের পর সব অনেক নির্বাচনের রেজাল্ট প্রত্যাখ্যান করেছে, তাদের দিক থেকেও কিছু কিছু তাদের জোট সঙ্গীরা অনেক রকম কথা বললেও, আমরা যদি ব্রড অ্যাসপেক্টে দেখি, তাহলে কিন্তু তারা নির্বাচনের রেজাল্ট মেনে তারা কিন্তু এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যেই আছেন, সমালোচনা করছেন। তো কোনো কোনো ক্ষেত্রে তারা যে হুমকি দেন, ওই প্রশ্নগুলো এসেছিল যে 6 মাস হয়েছে সরকারকে। কিন্তু সম্পাদকদের কেউ কেউ এটা বলেছেন, যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন, সিনিয়র সাংবাদিকরা, যে দেশে এখন স্থিতিশীলতা সবচেয়ে বেশি দরকার। নানান কারণে 5 আগস্টের পর, তারপর হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, আমরা গ্যাস জ্বালানি সংকট ব্যাপকভাবে আছে, তারপর সেসব কারণে আমাদের কর্মহীনতা বেড়েছে। ফলে এইরকম সময়ে স্থিতিশীলতা বেশি প্রয়োজন, জিওপলিটিক্যাল কারণে এবং দেশের কারণেও। তো সেই জায়গা থেকে তাদের দায়িত্বশীল ভূমিকা, তারা গঠনমূলক সমালোচনা করবেন, সহিংসতা পরিহার করে, আচ্ছা, এই আরো জায়গাটাই কিছু বলা বিষয় হয়েছে। আছে, একটু জানার চেষ্টা করবো। আমি যে আলাপটা আপনাকে তৃতীয় অংশ করতে চেয়েছেন, আমি নীলুফা চৌধুরী মনির কাছে যাই এবং আপনি আলাপে আছেন, আপনিও প্রশ্ন করতে পারেন। নীলুফা চৌধুরী মনি, আমরা একটা শিরোনাম পড়ছিলাম যেখানে আসলে এনসিপি প্রেস কনফারেন্সে নাহিদ ইসলাম বলছিলেন রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ এবং ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে দেশ ধ্বংসের অভিযোগও তিনি করেছেন। আমি জানি না এটা 11 দলীয় ঐক্যের মতামত কিনা নাকি শুধুমাত্র এনসিপির, যেটাই হোক না কেন প্রেস কনফারেন্সে এই কথাগুলো যখন এসেছে, নিশ্চয়ই বিএনপির দিক থেকে সেটার কোনো না কোনো ব্যাখ্যা তো আছে। কারণ এমন কি ঘটেছে যেটা আসলে পুরোপুরি ব্যর্থ বলছে তারা, তাদের জায়গা থেকে অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলোও তারা তুলে ধরার চেষ্টা করেছে। ওভারঅল আপনাদের পর্যবেক্ষণ। জি। দেখেন, রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড কথাটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় ভীষণভাবে চলে। নাহিদ ইসলাম দেখি আপনার নির্বাচনের 2 মাস পর, 2 মাস পরে হঠাৎ বললেন, একটা সরকার মাত্র ভূমিষ্ঠ হলো, উনি বলে ফেললেন যে সমস্ত বিশ্বের সবচেয়ে অজনপ্রিয় সরকার হচ্ছে এই সরকার। তো এই যে মানুষটা 2 মাস পরে বলতে পারে, সে মানুষটা 6 মাসের মধ্যে এটাও বলতে পারে যে সবচেয়ে ব্যর্থ সরকার। আমি নাহিদ ইসলামকে বলতে চাই যে তার রাজনীতির কতটুকু সে সময় রাজনীতি করেছে, যে এত অ্যানালাইসিসটা করে। অ্যানালাইসিস তো থাকতে হয় তার তার তো সেইখানে ওই যে অনেকটা কবির ভাষায় মনে পড়ে যে যারা অন্ধ তারা সবচেয়ে বেশি চোখে দেখে। আজ নাহিদ ইসলামকে আর চেয়ে বেশি আমি আর বলতে পারলাম না। কারণ উনি জানেন উনি হলে কি করতেন। বাংলাদেশের অর্থ তলানিতে ছিল বাংলাদেশের অবস্থা। 2026-এর যখন 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠিত হলো, তখনকার কথা বলছি, আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ ছিল, যে যুদ্ধে আপনার তেল হুরমুজ প্রণালী বন্ধ ছিল। তারপরে আপনার 2 সরকার পরপর, ফ্যাসিস্টের শেষের দিকে এবং ইন্ট্রিমের সরকার, হামের কোনো টিকা আনে নাই, টিকা দেয় নাই বাচ্চাদেরকে, শিশুদেরকে। সেইটাকে মানে মুখোমুখি কাজ করতে হলো বিএনপিকে। সমস্ত সরকারগুলোর আগের 2 সরকারের উচ্ছিষ্টগুলোকে বিএনপির পরিষ্কার করতে হচ্ছে।
6 মাসের মধ্যে উচ্ছিষ্ট পরিষ্কার করবে, অর্থের যোগান দিবে, না আপনার তাদের কথা মতো তাদের সব ঠিকঠাক করবে? এই সব ঠিকঠাকটা কিভাবে করে? একটা সরকারকে 5 বছরের জন্য জনগণ ভোট দেয়। 5 বছরের সরকারের হিসেব শুরু হয় 2.5 বছরের পরে। যে সরকার কি করতে পেরেছে, কি করতে পারে নাই। নির্বাচনী ইশতেহারে যা কিছু বলেছিল বিএনপি সরকার সবগুলোই প্রায় শুরু করেছে। আপনার আইনের যে সংস্কার এটাও শুরু করে প্রায় অনেকাংশ হয়ে গেছে। যেগুলো বেশ কঠিন সেগুলো করবে। জি। তাহলে এই যে একমাত্র আপনার কবে বাংলাদেশের একদম মানে মানুষ তো ভুলেই গেছে যে আহ, দুধের সাগরে ভাসছে বাংলাদেশ। এরকম কবে ছিল যে নাহিদ ইসলাম এই ধরনের কথাগুলো যে বলে, তারা জানেন না যে বাংলাদেশের রেমিটেন্স কত টাকা আসছে, বাংলাদেশের ভল্টে কত টাকা আছে, বাংলাদেশের মানুষের খাদ্যদ্রব্যের কি অবস্থা, বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে রেখে গেছে। এইসব জানার পরে যখন এই কথাগুলো বলে তখন মানে অবাক না হয়ে থাকা যায় না। তারা যে বিরোধী দলের সাথে থাকে, বিরোধী দল তো সংসদে একরকম কথা বলে, বলে যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দেখবেন সংসদে কোনো কথা তারা খুঁজে পায় না কিংবা বলে না। কারণ কথা বলার মতো যে জিনিসটা, 2টা অধিবেশন গেল, 2টা অধিবেশন কিন্তু অনেক দিনই হয়েছে। জি। এখানে কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায় নাই, নাহিদ ইসলামরাও পায় নাই। কিন্তু বাইরে যখন কথা বলে তখন মনে করে যে এই সরকার তারা ফেলে দিবে, এই করবে, ওই করবে, ফ্যাসিস্ট বানিয়ে ফেলেছে। নাহিদ ইসলামদের মতো নেতাদের কথাগুলোকে আপনি বিশ্লেষণ করেন, দেখেন ফ্যাসিস্টের সাথে 95% আপনি মিল খুঁজে পাবেন। আস- ফ্যাসিস্ট কিন্তু আসলে এইভাবে এনসিপির কথা পক্ষ বলতো। থেকে প্রেস কনফারেন্সে যে কটা অভিযোগ করা হয়েছিল তার ভিতরে যদি আমরা একটা অভিযোগটাকে রাখি যেটা প্রধান এবং প্রথম, সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন হয়নি এবং এই প্রশ্নটা রয়ে গেছে। যে কারণে আজকে আমরা দেখতে পেলাম জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন কোনো ছাড় দেওয়া হবে না। দেশে যেহেতু 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তার মানে 11 দলীয় ঐক্য কোনো নমনীয়তা দেখাবে না এবং তারা লং মার্চের একটা শিডিউল এটাও দিয়ে দিয়েছে। সেই আমি আপনাকে একটু বলি, জি। আপনি সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু যেদিন রাষ্ট্রপতির ভোট হয়েছে সেদিনই বলে দিয়েছে যে তারা নিজেরাই নিজেদের গণভোটকে এখন ভায়োলেট করে ফেলেছে। তারা ভোট দিয়েছে, তারা বলেছিল তারা এটা দিবে না, ওইটা দিবে না, এটা করবে না। তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে, তারা ভোটাভুটি করেছে, যে একদম সঠিকভাবে ভোটের মূল্যায়ন করেছে। সেইখানে তারপরে তাদের বলার আর কোনো কথা নাই, নাম্বার 1। নাম্বার 2, যারা বলেন আপনার এনসিপির ব্রোন চাইল্ড আমরা মনে করি যে গণভোট, সেই ব্রোন চাইল্ডের এনসিপি কবে সিগনেচার দিয়েছে বলেন? নির্বাচনের পরে সিগনেচার দিয়েছে। জি। আপনি বলেন সবকিছু শেষ হয়ে গেল, আপনি একটা প্রোগ্রাম থ্রো করলেন, প্রোগ্রাম আপনি নিজেই গেলেন না, কিন্তু প্রোগ্রাম যাই হোক ভাঙাচোরা হয়ে গেল, সব শেষ। তারপরে কিভাবে আপনি আবার ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন আপনি বলেন? নির্বাচনের একদিন আগে, এক মুহূর্ত আগেও যদি সিগনেচার করতো তাও আমি মনে করে নিতাম। তাহলে তারা তো এমনিতেই তাদের অনেক কিছু হারিয়ে ফেলেছে। আপনার তাদের মানে যৌক্তিক যে ফর্মুলাটা, সেই যৌক্তিক ফর্মুলায় তারা কিন্তু অনেক কিছু হারিয়েছে। তো সেই জায়গায় তারা যে কথাগুলো বলে, তারা কি বলার জন্য বলে, না পায়ে পা দিয়ে যুদ্ধ করার জন্য বলে, জি। না বাংলাদেশের অস্থিতিশীল অবস্থাটা বিরাজমান থাক সেই জন্য বলে? আমি জানি না, আমার বোধগম্য নয়। আমি বহু বছর রাজনীতির মাঠে কর্মী হিসেবে আছি, আমি এরকম অসংলগ্ন কথা আমি শুনি নাই। আপনি অসং দেখেন নিজেই বলছে, জি। নিজেরাই সিগনেচার করছে ভোটের পরে, আবার নিজেরাই আবার শপথ নিচ্ছে একসঙ্গে 2 বার, জি। আবার নিজেরাই আপনার ডেপুটি স্পিকার দিল না। যে পর্যন্ত গণরায় কার্যকর না হবে ডেপুটি স্পিকার দিল না। আপনি খেয়াল করেন, সেই মানুষগুলো যখন আবার রাষ্ট্রপতিতে প্রার্থী দিল, তাহলে কি আদা খাই না আদার ঝুল খাই, তাই তো? তা এই আদার ঝুল খাওয়া মানুষগুলোকে নিয়ে আমরা কি কথা বলবো? ওনারা বিরোধী দল, আমরা চাই ওনারা চুলচেরা হিসাব করুক, জি। একদম প্র্যাকটিক্যালি কথায় আসুক, সত্যিকারের বিরোধী দল ছায়া সরকারের মতো কাজ করুক। আমরা তাদের ভয়ে আমরা কখনোই যেন ট্রান্সপারেন্সির অভাব না করতে পারি সেই ব্যবস্থা আমরা করি তাদের জন্য। তারা ওইভাবে নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে বলতে হবে। কেউ মায়ের পেট থেকে পড়েই শিখে না, আস্তে আস্তে শিখে। হ্যাঁ, তো বুঝতে সেই পারছি আপনার। সেই জায়গায় তারা কিছু হ্যাঁ, না করে যদি এই ধরনের কথা বলে তাহলে দুঃখজনক। দুঃখজনক। মোস্তাফা, আপনি কিছু জানতে চাইবেন? না বন্ধু ওনার কথা বলেছেন, আমি আচ্ছা। যেটা বলতে পারি যে ইটস টু আর্লি, মানে 6 মাসের মধ্যে একটা সরকারকে এরকম পুরোপুরি ব্যর্থ বলে দেয়া, এবং সরকারের যে চ্যালেঞ্জেসগুলো আছে এটা আমরা যতটা জানি এনসিপিও ততটাই জানে। ফলে এটা হচ্ছে কিন্তু সরকারের অনেকগুলো জায়গায় আসলে প্রত্যাশা
মতো হয় নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশা মতো হয় নাই, অনিরাপত্তা রয়ে গেছে, সেই জায়গায় মানুষের প্রশ্ন আছে। তারপরে হচ্ছে এখন গ্যাস যে সংকট, এটা আমরা জানি যে এটা আসলে পুরোপুরি সরকারের দায় নয়, কিন্তু যখন সরকারে আপনি থাকবেন তখন যে কোনো সংকট সেটা যদি আপনি ইনহেরিটও করেন সেটা আপনার ম্যানেজ করতে হবে, না হলে মানে মানুষ তাৎক্ষণিকভাবে বিশ্বাস করে। বা বাংলাদেশে সবসময় আপনি দেখবেন যে বিরোধী দলগুলো কিন্তু সবসময় সব নির্বাচনে ভালো করেছে, অতীতের বিরোধী দলগুলো। এর একটা কারণ হচ্ছে যে মানুষ ওই সরকার ওই সময় কী করতে পারলো সেটার প্রায় দেয়। তো আমার কাছে মনে হয় সরকার চেষ্টা করছে, কিন্তু অনেকগুলো জায়গায় ডিজায়ার্ড হয় নাই। কিন্তু তার মানে এখনই আউটরাইট রিজেক্ট করে দেওয়ার সময় আসলে কখনোই আসে না, কোনো সরকারকেই মানে 6 মাসের মধ্যে করা যায় না। এটার মধ্যে আমার মনে হয় নাহিদ ইসলাম, উনি সমালোচনা করতে পারতেন, উনি একটু এক্সট্রিম লেভেলে হয়তো চলে গেছেন। আমি আসলে এটাই একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার নজরে আনতে চাই। প্রথম কথা হচ্ছে 6 মাসে কোনো সরকারই বলতে পারবে না তারা শতভাগ সফল। সব সরকারেরই কিছু না কিছু ব্যর্থতা থাকবে। বিরোধী দলের ভূমিকা হচ্ছে সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে তুলে ধরা এবং সমাধানের প্রক্রিয়া কি হতে পারে সেই সাজেশনও দেয়া। অন্তত সাধারণ মানুষের যেই কথাটা তারা বলতে পারছে না, বিরোধী দল সেই কথাটা বলবে, এটা একটা বিরোধী দলের ভূমিকা গণতান্ত্রিক দেশে আমরা জানি। কিন্তু যখন 6 মাসের পরিসংখ্যানে এসে এনসিপির মতো একটা দল তারা স্পষ্ট করে বলবে সরকার পুরোপুরি ব্যর্থ এবং ফ্যাসিবাদী কাঠামোতে দেশ পরিচালনা করার একটা দেশ ধ্বংসের একটা অভিযোগ তিনি করেছেন, এবং সেই এনসিপি আবার 11 দলীয় ঐক্যের মধ্যে আছে, কাজে 11 দলীয় ঐক্য সেটা মনে করে কিনা। বিরোধী দলের ভূমিকা আসলে যদি এভাবে বক্তব্য দিয়ে আসে তাহলে তো সাধারণ মানুষই বিভ্রান্ত হবে। আপনার মতামত জানতে চাই। জি ধন্যবাদ। সত্যি অর্থে মানে এত জটিল পর্যায়ে না গিয়ে আমরা যদি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দল দুটোকে যদি পাশাপাশি রাখি, জি দেখেন জনাব তারেক রহমানের ব্যক্তিত্ব এবং সামাজিক প্রেক্ষাপটে ওনার চলাফেরা, কথাবার্তা, যে জনপ্রিয়তা অর্জন করেছে বা করছে এবং যে পর্যায়ে আছে, বর্তমানে তার দল, তার সরকার কিন্তু সেই পর্যায়ে নাই। সেটা কিন্তু 6 মাসের পর থেকে কিন্তু কমছে। কেন কমছে? কারণ হচ্ছে জনাব তারেক রহমান তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার শালীনতাবোধ, তার আরো কিছু ব্যবহার দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারছেন। কিন্তু ঠিক তার সরকার ঠিক তার উল্টো পিঠে হাঁটছে। কিভাবে হাঁটছে? যেমন তারা জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থনীতির চাকাটা ঠিক মতো ঘোরাতে পারছে না। শুধু তাই না, বিচার বিভাগের বিভিন্ন ইস্যুগুলো সামনে আসতেছে। তার সবকিছুতে মানে একটা কারাপশনের যে ইস্যুটা আমরা যেটা দেখেছি বন্ধ করার জন্য জুলাই হলো, সেই কারাপশনগুলো কিন্তু আগের মতোই ঠিক আবার নতুন দাপুটে ভাব নিয়ে চলা শুরু করেছে। কেন এটা হচ্ছে? কারণ এই জিনিসগুলোই 6 মাসের যদি আমরা এই সরকারের যদি একটা স্কেল ধরি, তাহলে কিন্তু দেখতে পাবো যে সরকার কিন্তু আসলে সামনের দিকে এগোচ্ছে নাকি পেছনের দিকে এগোচ্ছে। ধরেন আমরা ধরে নিলাম শেখ হাসিনা সরকার লাস্ট সরকার, বা ইউনূস সরকার যদি লাস্ট সরকার ধরি, জি তাহলে শেখ হাসিনা সরকারের সবকিছু তো আমরা খারাপ যদি বলতে পারবো না, কিছু ভালো আছে। এখন আমাদের এই সরকার যদি ওই স্ট্যান্ডার্ড থেকে পেছনের দিকে যায়, তাহলে আমাদেরকে অবশ্যই তো কথা বলতে হবে। ডক্টর ইউনূস এসে হাসিনা সরকারের পরে থেকে আরেকটি স্ট্যান্ডার্ড সেট করে গেছে। এখন যদি বিএনপি সরকারের স্ট্যান্ডার্ডটা আমরা মাপবো কিভাবে? মাপার স্কেলটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার থেকে বেটার কিছু পারফর্ম করা। তারা কি সেটা করতে পারছে? সেটা তারা বলুক কি করছে। মানে আর আপনার আপনার যতক্ষণ আপনার তারা নতুন অ্যানালাইসিস কি বলে, মানে মাইন্ড ইন্টার গভর্নমেন্টের চাইতেও সরকারের 6 মাসের পারফরমেন্স খারাপ? আপনি দেখেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। আচ্ছা আপনি দেখেন মানে আপনাদের যে ইভেন তো গ্যাস তেল এগুলো নিয়ে যে ম্যানেজমেন্ট, আমি বলবো না প্রবলেম আছে প্রবলেম নাই, এগুলো এটা অবশ্যই আছে। ওনারা কিছু ওন করেছে, কিছু তাদের পূর্ববর্তী থেকে পেয়েছে, কিন্তু তারা পূর্ববর্তী থেকে পেয়েছে সেটা সরকারে আসার পর তারা কেন কোনো কমিশন করেনি? তারা কেন এটা জনগণের কাছে ডিসক্লোজ করে দেয়নি? আজকে আমরা এইভাবে সরকারটা পেয়েছি। আচ্ছা, আপনার আপনার বক্তব্যের এই অংশে একটা ছোট্ট ব্যাখ্যা জেনে এসে তারপর আবার আপনার কাছে আসি। একটু নীলুফা চৌধুরী মনি, আপনি কি একটু বলবেন, মানে ইন্টার গভর্নমেন্টের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে বিএনপি সরকার 6 মাসে পেছনেই হাঁটছে, এটা আসলে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী তার অবজারভেশন থেকে বললেন। দেখেন, সাজ্জাদ সাহেব সুন্দর করে কথা বলে, কিন্তু তার মানে এই না যে সে তার দলের বাইরে কথা বলবে। তার দল তার দল তো সরকারি সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করেছে ইন্টারিম সরকারের সময়। আপনি জানেন ইন্টারিম সরকার কতটুকু ব্যর্থ বাংলাদেশের মানুষকে বলে দিতে হয় না। এবং
আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার 15.5 বছরে যেভাবে চুরি-চামারি করেছে, শেখ হাসিনা যখন বলেছিল যে আমার পিয়নই তো 400 কোটি টাকার মালিক। আপনি খেয়াল করেন জনগণের কিন্তু রোষ সেই দিন থেকে চরমভাবে উঠে গিয়েছিল। 15.5 বছরের পিয়ন বা তার স্টাফ, জি অথচ ইন্টারিম সরকারের কিন্তু 7 মাসেই কিন্তু আমরা এলজিইডি উপদেষ্টার স্টাফকে দেখেছি। সো এই জায়গাতে যদি তারপরে বলে যে ইন্টারিমের চেয়ে বিএনপি খারাপ শাসন করছে, তার মানে কি? আপনি দেখেন একটা জিনিস কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না। আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, উনাকে ভালো বলা হচ্ছে। কিন্তু উনার সমস্ত কার্যক্রমকে খারাপ বলা হচ্ছে। আপনি খেয়াল করেন। জি তার মানে কি? তার মানে ওই জায়গায় ঠিক এইভাবে কিন্তু শেখ হাসিনা কেউ বলতো সব কাজ করে প্রধানমন্ত্রী আর সব বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায় থাকে। তার মানে একটা জায়গায় মানে অশুভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজ করা দরকার, আমি বুঝি না যে বিএনপির নেতাকর্মীরা বুঝে কি বুঝে না আমি জানি না। এটা কিন্তু একটা মানে বড় একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেলে দিচ্ছেন তারা, যে উনি সব ঠিক আছে, উনার ম্যানার্স এখানে ঠিক এখানে আছে, কিন্তু উনার কার্যক্রম ঠিক আছে। চারটা আচ্ছা, খাতের কথাও উনার বলেছেন। যদি সবই ঠিক থাকে, জি প্লিজ প্লিজ এখানে লেট মি চারটা পয়েন্টের ফিনিশ। কথা বলেছেন। উনার প্রথমত যদি সব ঠিক থাকে, জি চারটা পয়েন্টের হ্যাঁ, ভিতর প্রথমটা জবাবদিহিতার কথা বলেছেন, অর্থনীতির এবং সাথে কিছু দুর্নীতিও বেড়েছে, এবং বিচার বিভাগের কথা বলেছেন। এই তিনটি পয়েন্ট সামনে এনে সাজেদ আলী চৌধুরী বললেন যে এই তিনটা দিকে আসলে বিএনপি 6 মাসে পিছিয়েছে। আমি আপনাকে 6 মাসে কোনো হিসাবের জায়গা হলো না। জি আপনার যে দেশে প্রায় অর্ধ কোটি মামলা পেন্ডিং থাকে, সেই দেশে আপনার 6 মাসের হিসাব আপনি কিভাবে করেন? তারপরে আপনি আপনি বলতেছেন আপনি কথা বলার আগে প্রধানমন্ত্রী সুনাম করছেন আর কাজের সময় আপনি প্রধানমন্ত্রী মানে কি? আপনার এই সরকার ফল করলে প্রধানমন্ত্রী নিজেই ফল। তাহলে আপনি প্রধানমন্ত্রী সুনামটা কেন করছেন? এইখানেই হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটাই আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা বের করছে তারা। বাইপাস করে একটা রাস্তা বের আমি করা একটু হচ্ছে। ব্যাখ্যাটা শুনে আসি কেন এরকম করে। ব্যাখ্যাটা শুনে আসি যদি বলি। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, আমি দুদিন আগেও খুব সম্ভবত মিয়া গোলাম পরোয়ারের এই স্টেটমেন্টটা দেখছিলাম। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পোশাক আশাক, কথা বলা, লাইফস্টাইল এগুলোর অনেকটাই তার নেতাকর্মীদের মধ্যে নেই। অর্থাৎ সব জায়গায় ঠিক এই স্ট্র্যাটেজিটাই ছিল যে প্রধানমন্ত্রী খুবই ভালো কিন্তু দলটা খুব খারাপ, বা অন্যান্য নেতাকর্মীরা আসলে ভালো করতে পারছে না। এটা কি কোনো ডিজাইন যেটা বলা হচ্ছে, কোনো রাজনৈতিক কৌশল বক্তব্যের? এটা আসলে রাজনৈতিক কৌশল না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি জানি না যে আমাদের উনি কি বলেছেন, সেটা আমার নলেজও নেই, জি কিন্তু এটা তো বাস্তবতা। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে যেরকম বিহেভিয়ার পাচ্ছি, যেরকম তার তার আচরণ থেকে এবং এবং তার জেস্টার থেকে যেটা পাচ্ছি, তার দলের অন্যান্য নেতা বলেন, কর্মী বলেন, মন্ত্রী বলেন, তাদের কাছ থেকে আমরা সেটা পাচ্ছি। জি ধরেন এখন ধরেন আপনি জুলাই নিয়ে একটু আগে কথা বলছিলেন, যেমন ধরেন আমরা যদি 52 ভাষা আন্দোলনকে যদি আমাদের ভাষার স্বাধীনতার একটা মানদণ্ড ধরি, আমরা যদি 71কে আমাদের স্বাধিকার আন্দোলন অথবা বা আমাদের স্বাধীনতার যে যে একটা যদি মানদণ্ড ধরি, তাহলে জুলাইকে মানদণ্ড ধরতে হবে স্বাধীনতার 50 বছর পরে জবাবদিহিতার মানদণ্ড, আমাদের সক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানদণ্ড, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার মানদণ্ড, আমাদের করাপশন ফ্রি পৃথিবী বা বাংলাদেশ তৈরি করার জন্য একটা মানদণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আন্ডারে আনার জন্য একটা মানদণ্ড, এবং শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতিকে সামগ্রিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা মানদণ্ড। কিন্তু আমরা জুলাই পাওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে, জুলাইকে বাস্তবায়ন না করে সেটাকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। বিরোধী এটা দল এটা তার কেন থেকে- কেন আমি মনে একটু- হবে? কারণ আমি একটু বিএনপির শেষ করি, আমি মানে একটু শেষ শীর্ষ করি। নেতা থেকে শুরু যেমন করে সবাই আমি একটু বলেছে শেষ করি, অক্ষরে please। অক্ষরে বাস্তবায়ন করা হ্যাঁ, হবে। জি এটাই প্রবলেমটা হচ্ছে। বিরোধী দল বলছে জুলাইয়ের তারা বাস্তবায়ন করেই ছাড়বে না। এখন বিরোধী দলের হাতে আসলে কিছু নেই। আবার সরকারি দল বলছে কি আমরা বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে সবকিছু বাস্তবায়ন করব, জি কিন্তু সেটা হচ্ছে কখন? কিন্তু দেখেন বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু বারবার এই কথাটাই বলছেন বাস্তবায়ন করবেন, জি এবং তিনি কিন্তু, আমি মনে করি তিনি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করছেন। কিন্তু কিন্তু তার দলের বা সরকারে এবং ইভেন তো শেষ যিনি কর্মী আছেন সে পর্যন্ত তার মেসেজটা তারা বহন করতে পারছেন কিনা, তিনি তাদেরকে এই মেসেজটা দিতে পারছেন কিনা ঠিক মতো।
এখন মনিয়াপা হয়তো আমাকে ভুল বুঝতেছেন, আমি একটা ডিজাইনের কথা বলতে আসলে প্রধানমন্ত্রী মানুষের বিরোধী দলকে মেসেজ আপা দিতে আমি একটু শেষ পারছেন, করি, কিন্তু এটা আপা সরকারি একটু দলকে শেষ মেসেজ দিতে হ্যাঁ, পারছেন না, ঠিক না? সমস্যাটা হচ্ছে এইটাই হচ্ছে মানুষ ভাবছে, আমি মানুষের চিন্তাটুকু এখানে বলছি। বুঝতে পারছি। কারণ আমি আপনার কাছে আসবো, যেহেতু নীলুফার চৌধুরী মনি দেশের বাইরে আছেন, অনেক সেমিনারে অ্যাটেন্ড করছেন, ওনার কাছ থেকে শেষ মন্তব্যটা নিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলা যাবে। নীলুফার চৌধুরী মনি, এটা একটু বলবেন, মানে আদৌ কি প্রধানমন্ত্রীর বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না, যেটা আসলে ব্যারিস্টার সাজ্জাদ বললেন? দেখেন, প্রধানমন্ত্রীর বার্তাও তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে, কাজও স্মুথলি হচ্ছে। যেটুকু হচ্ছে 15 বছর, 17 বছর, প্রায় 20 বছর, 15.5 বছর ফ্যাসিস্টের, তার আগে 2 বছর নির্বাচিত সরকারের, তারপরে 1.5 বছর ইন্টারিম সরকারের, প্রায় 20 বছরের কাছাকাছি সময়ের যে জঞ্জাল, সেই জঞ্জাল আপনি প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নাই যে একদম ঘষা দিলেই সবকিছু ওকে হয়ে যাবে। ওকে করার জন্য তাকে সময় দিতে হবে। যে দেশের প্রধানমন্ত্রী আপনার সিটি কর্পোরেশনের ময়লা ঠিক আছে কিনা, পরিষ্কার হয়েছে কিনা দেখার জন্য তাকে যেতে হয়, আপনি বুঝেন যে সে কাজ করছে, পাশাপাশি তার লোকজনও কাজ করছে। আপনি প্রধানমন্ত্রী যে ধরেন, খুব ভালো মানুষ, আমি তার কর্মী, বলেন তো সাজ্জাদ ভাইয়ের সাথে আমি কবে দুর্ব্যবহার করেছি বা কার সাথে? তো আমি, আমার মতো কর্মী অগণিত কর্মী আছে বিএনপিতে। এখন হাতের 5 আঙ্গুল সমান হয় না, একটা তাদের মধ্যে এরকম আছে অনেকেরই। তো সারা বাংলাদেশে জামাত যা করে বেড়াচ্ছে, একজন মাসুদ যখন বলে আমি 2 ঘন্টায় মেজর ট্রান্সফার করেছি, 1 ঘন্টায় আমি ওসি ট্রান্সফার করেছি, কত ক্ষমতা! তো বিএনপির কেউ কি এই কথাটা বলেছে? আমি কখনো বলেছি? আমি তো কল্পনাই করতে পারি না। যেটা মাসুদ করতে পারে আমি ওটা কল্পনাও করতে পারি না। অথচ বিএনপি সবচেয়ে বেশি সময় সরকার আছে। আমি চিন্তাই করতে পারি না, মনে হয় যে একটা মানুষকে আমি হার্ট করে আরেকটা মানুষের জন্য জবরদস্তিমূলক কাজ করব। মাসুদরা জবরদস্তিমূলক কাজ করছে, আমরা কিন্তু বলতেও পারি না। আর আমরা কিছু করছি না সেটা তারা বলে বেড়াচ্ছে। এমনও হয়েছে, একজন মাননীয় সংসদ সদস্য আমাকে বললেন সেদিন যে রাতে তার এলাকায় হয়েছে, খুলনা এলাকার এমপি উনি জি। বললেন তার এলাকায় রাতে একজন জামাতের নেপথ্যে কর্মী গিয়ে থ্রেট দিয়ে আসছে যে আমাকে সকালের মধ্যে 50,000 টাকা দিবা। তারপরে তো সেই লোক ভয় পাইছে। পরদিন সকালবেলা জামাতের বেশ কয়েকজন নেতারা গিয়েছে তার বাসায়, শুনলাম তোমাকে নাকি কেউ থ্রেট দিয়ে গেছে, ফোন করছে, তোমাকে যদি এই যে আমাদের নাম্বার রাখো, তোমাকে যদি এরপরে কেউ থ্রেট দেয়, ফোন করে, আমাদের এই নাম্বারে তুমি যোগাযোগ করবা। দেখছেন কি অভিনব কায়দায় তারা কাজগুলো করে। এটা কি তার আমরা মানে এই বলছি না এটা যে কি আমরা আমরা ফেরেশতা। চাঁদা বলতে পারি এটা? অবশ্যই চাঁদা চেয়েই তো চাইছে। আপনি কথাগুলো বুঝেন যে নেপথ্যে চাঁদাবাজ সেজে গেল তাদেরই লোক, আবার সকালবেলা এটা তারাই ফোন এটা এটা নাম্বার কি দিয়ে বলল। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী কোনো ব্যাখ্যা দিতে পারবেন? জামাত ইসলামী এভাবে তাদের কর্মীরা চাঁদা নিচ্ছে, এটা তো আসলে আসলে ব্যাখ্যা আমি নিচ্ছেন বলি না, আমি শেষ করি। আচ্ছা, একটু শেষ করে নিন তাহলে। আমি হ্যাঁ, নিচ্ছেন বলি না, আমি বললাম যে এইভাবে অভিনব কায়দায় তারা এগুলো ছড়াচ্ছে বিএনপির নাম দিয়ে, এটা আচ্ছা। বলছে বলে তারা আবার গিয়ে মলম লাগানোর জন্য তারা গিয়ে যাচ্ছে। মানে তার মানে fact এবং একই সঙ্গে দুইটা হলো, আচ্ছা, যা কর্মী তাদের নতুন করে পাওয়া গেল, আবার তারা থ্রেট দিল বিএনপির নাম বলে। এটা বলছি আমি। জি, সাজ্জাদ আলী চৌধুরী। আচ্ছা, এটা হচ্ছে মানে জামাতের এটা কোনো ডিজাইন। প্রপার বলতে পারবে, কিন্তু আমার মনে হচ্ছে যদি সমঝোতার ভিত্তিতে চায় তাহলে মনে হয় এটা চাঁদা হবে না। কারণ সমঝোতার ভিত্তিতে হলে এটা চাঁদা হবে না, এটা তো বিএনপির একজন মন্ত্রী বলেছেন। এখন এটা মনিয়াপার ক্লিয়ার করা উচিত যে এটা কি সমঝোতার ভিত্তিতে চেয়েছে নাকি অসমঝোতার Threat, থ্রেট দিয়েছে। threat। রাতে গিয়ে জামাতের লোক বিএনপি সেজে থ্রেট মানে দিয়েছে, বিএনপি সেজে সকালে ফোন জামাতের করেছে। লোকরা আবার মলম নিয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে স্যালাইন নিয়ে গেছে, এটা যে এটা বলছে এই যে ফোন নাম্বার, কিছু হলে আমাদের খবর দিবেন, আমরা আপনার পাশে আছি। হ্যাঁ, কি অভিনব কায়দায় সেটাই। মানুষকে এখন এটা কোন কন্ট্রোল করা! পত্রিকায় এইসব দেখলাম না অবশ্য। একটা মানুষকে সাময়িক বোকা বানানো যায়, পুরো সময় বোকা বানানো যায় না, বুঝছেন? এই পুরো সময় বানানো যায় নাই বলে বিএনপির ঘরে দুর্গের মধ্যে আপনারা নারীদেরকে পাঠায় আঘাত করায় বেহেশতের টিকিট বিক্রি করতে চাইছেন। বেহেশতের টিকিটে নারীরা কিন্তু 11th আওয়ারে ঠিকই বুঝছে যে এটা কোন টিকিট, এটা কেমন টিকিট। জি, সাজ্জাদ আলী চৌধুরী। আচ্ছা, মনিয়াপা দেশের বাইরে আছে তো সেজন্য ওনাকে আমি ইন্টারাপ্ট করছিলাম না, কারণ হচ্ছে উনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে গল্পটা সেটা কি সেটা আসলে আমরা আসলে কোনো পত্রিকায় দেখিনি, অথবা ইভেন দো সেটা নিয়ে কোনো মামলা হয়েছে সেরকম কোনো রিপোর্টও দেখিনি।
তবে এই আমি জিনিসটা তো বলিনি মামলা কাল্পনিক মনে হয়েছে। হচ্ছে। এটা পুরোপুরি মনে হচ্ছে কাল্পনিক। আর যদি সত্য হয়েও থাকে তাহলে সেটা আসলে কোথাও আমরা দেখিনি, যেহেতু এটাকে আসলে সত্য বলে আমি মনে করতে পারছি না। তবে সবচেয়ে বড় যে কথা যেটা হচ্ছে ওনাদেরই তো দলে এখন চাঁদাবাজ কারা করে? চাঁদাবাজি কারা করে? যারা ক্ষমতায় থাকে তারা। কারণ যারা বিরোধী দলে থাকে তারা আসলে চাঁদা নেয়ার থেকে তারা আসলে দৌড়ের উপর থাকে সারাক্ষণ। না না, আপনি এবং এটা বুঝতে অতীতে পারছেন আমরা দেখেছি সাজ্জাদ ভাই, বিরোধী পুরা দলরা ঢুকে কিন্তু জীবন আপনি বাঁচাতে অন্যভাবে ইয়াতে ঘোরাচ্ছেন। থাকে। আপনারা চিটিং করে না, আসলে রাতে যাচ্ছেন বিএনপি থেকে চাঁদার কথা বলতে, চিটিং করছেন, সকালে আবার গিয়ে ওইখানে মালম লাগাচ্ছেন যে কেউ হ্যাঁ, যদি হয় এই আমার নাম্বার, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তা বুঝছেন আপনারা কতটা চিটিং করে এই কাজগুলা করা হচ্ছে? and মানে বিষয়টা অনেকটা এরকম যে ফ্যাক্ট তৈরি করা, তারপর সেটা একটা সলিউশন দিয়ে দেয়া। হ্যাঁ, সেটা আসলে মোনাফা কি কাল্পনিক বলছে নাকি বুঝে শুনে বলছে নাকি আন্দাজে বলছে? আমি তো এই এমপির জিনিসটা আসলে বরাত সবচেয়ে দিয়ে বললাম। এখন এরকমও হতে পারে হয়তো বিএনপির লোকই ফোন দিয়েছে, তারপরে উনি আবার জামাতের লোক শুনে গিয়ে তাকে উদ্ধার করার জন্য ত্রাতা হিসেবে গেছে। এটাও তো হতে পারে। এখন মুনিয়াপার কথা আসলে সত্য বলে ধরে নেওয়াটা একটু জটিল, কারণ হচ্ছে এটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছে। আর এটা নিয়ে কোনো মামলা যেহেতু হয়নি, কোনো পত্রিকায় যেহেতু বুঝতে আসেনি, পারছি, আপনি শুধু এই বিবৃতি কথাটা একটু আসেনি। অ্যান্সারটা ব্যারিস্টার সাজিদ চৌধুরী সবশেষ একটু দিয়ে নেবেন। নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে যে কথাটা বলেছেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে সরকার পুরোপুরি ব্যর্থ? জি দেখেন, সরকারকে এখন ব্যর্থ বলার সুযোগ নেই, কারণ মাত্র গেল 6 মাস। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যেভাবে বাঁচতে চাচ্ছে, তারা আওয়ামী লীগ সরকার, ইভেন দোজ দেখেন আওয়ামী লীগ সরকারের ঘাড়ে রেখে সবকিছু ব্যর্থতাটাকে আওয়ামী লীগ সরকারের ঘাড়ে রাখতে চাচ্ছে অথবা ইউনূস সরকারের ঘাড়ে রাখতে চাচ্ছে। এটাও কিন্তু কিন্তু 17 বছর মানে যারা দেশ শাসন বুদ্ধিমত্তার করলো। কাজ। আমি একটু শেষ করি প্লিজ। জি কারণ হচ্ছে আপনি যেদিন সরকার গঠন করলেন, আপনার সেদিন উচিত ছিল ডিসক্লোজ করা আপনি জি কিভাবে সরকার পেয়েছেন, আপনি 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 কেমন ধরনের সরকার পেয়েছেন, আপনি কি লফুল গুলো আচ্ছা, আপনি ব্যারিস্টার সাজিদ নিয়ে চৌধুরী, আমি সরকার এখান থেকে গঠন। আলাপটা শুরু করবো। একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে এবং ফিরে এসে নিশ্চয়ই এখান থেকে আলাপটা শুরু করবো এবং আমি শিওর মোস্তফা মামুনের কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। এবং এই ফাঁকে নীলুফা চৌধুরী মুন্নি, আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেশে বাইরে থেকেও সময় দিচ্ছেন। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে আপনার সঙ্গে।